এটা সংসদ ভবনের দক্ষিণ উত্তর পাশের অংশে আজ বুধবার অবস্থা দেখতে যেহেতু সব কিছু অবলোকন করতে এসে দেখি অনেক লোক, সামনের অংশ আছে, দক্ষিণ দিকের অংশে অনেক লোক এবং উত্তর পাশে চন্দ্রীয় মন্দিরের পাশের যে অংশটি সেটাও নাকি এসেছে প্রত্যেক লোকজন ঢাকা শহরে পাঠাবে, হয়তো আরও আসবে, সারাদিন থাকবে, দেখবে। যে সংসদ এরিয়ায় সাধারণ লোকজন ঢোকা নিষেধ ছিল বা খুব কড়াকড়ি ছিল সেটা উন্মুক্ত হলো, যদিও এটা হয়তো স্বাভাবিক না, তবুও করা যায়। সবই পরিস্থিতি, যারা যেরকম কর্ম সেরকম ফল, যে যেভাবে করবে তার ফল সেভাবে পেতে হবে। ভালো কাজ করলে ভালো ফল এবং মন্দ কাজ করলে সে মন্দ ফলই তাকে বয়ে নিতে হবে, গ্রহণ করতে হবে। এটাই সৃষ্টিকর্তার নিয়ম বা প্রকৃতির নিয়ম। সুতরাং আমাদেরকে আর সকলকে সচেতন হওয়া উচিত সত্য ন্যায়ের থাকার জন্য, বা অহংকার, বিশেষভাবে ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার দম্ভ কখনোই আমাদের করা উচিত নয়, যা করলে আমাদেরই ক্ষতি হয়। অনেকেই তা আমরা বুঝি না, বুঝেও বুঝি না, দেখেও দেখি না, শুনেও শুনি না। এমন অবস্থা আমাদের দ্বারায় ক্ষমতার দম্ভে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আমরা অনেক অন্যায় অপকর্ম কাজে লিপ্ত থাকি, হয়তো আমাদের কাছে সেটা তখন মনে হয় না যে আমরা কিছু অন্যায় কাজ করেছি। তখন বিবেক লোপ পায়, সে অহংকার, দম্ভ এবং দাম্ভিকতা বা ক্ষমতার অপব্যবহার যাই বলি না কেন সেটা আসলে ঠিক নয়। তা আমরা মাঝে মাঝে দেখতে পাই। প্রকৃতিও আমাদের শিক্ষা দেয় এবং সৃষ্টিকর্তাও আমাদেরকে শিক্ষা দেয়, এবং প্রত্যেক ধর্মেই সেই শিক্ষাই রয়েছে সত্য ন্যায়ের পথে চলতে এবং অন্যায়, অবিচার এবং অসত্যকে বর্জন করতে। সত্য ন্যায়ের পথে চলে সকল অন্যায্যতা, অধার্মিকতা এবং অন্যায় কাজ থেকে বিরত থেকেই আমরা যদি চলতে পারি, তাহলেই আমরা সৃষ্টিকর্তার পরম সেই উপহার আমরা লাভ করতে পারি। আর যদি আমরা তা না করি, হয়তো আমরা সাময়িক কিছু সুযোগ সুবিধা পাই, তখন আমরা সৃষ্টিকর্তা এবং নৈতিকতা ভুলে যাই, বিবেককে ভুলে যাই। তখন আমরা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হই। আমাদের ক্ষমতা যত পাই তত চাই, অর্থ, ধন সম্পদ, ক্ষমতা ইত্যাদি পিছে আমরা ছুটতে চাই। অন্যকে ক্ষতি করে, অন্যের ঘাড়ে পা দিয়ে, অন্যকে হেয় প্রতিপন্ন করেও আমরা উপরে উঠতে চাই, স্বার্থপরের মতো আমাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। কিন্তু তা কি আমরা সফল হই? হয়তো কিছুদিন সফল থাকি, কিন্তু আমার ক্ষুদ্র জীবনে আমি অনেক দেখেছি। আমি চারটা প্রতিষ্ঠানে কাজ করেছি। প্রথমে সেই 1987-88 সালে আমি যখন ডিগ্রি লেভেলে পড়াশোনা করি, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, তখন বিশ্ববিদ্যালয় ছিল না, শুধু জগন্নাথ কলেজ ছিল সেই সদরঘাটে। সেখানে আমি পড়াশোনা করি। তখনই আমি এই মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে পার্ট টাইম হিসেবে জব করি, অ্যাডমিনিস্ট্রেশন এবং অফিসিয়ালি জব 8 মাস আমি করেছি। ওদিকে ক্লাসও করেছি, দুপুরে ক্লাস, বিকালে ক্লাস থাকলে দুপুরের ডিউটি নিতাম, বা সকালে ক্লাস থাকলে বিকালে ডিউটি নিতাম। এভাবে 7-8 মাস করার পরে আমি এটা ছেড়ে দিই, অন্য কাজে লিপ্ত হই এবং ডিগ্রি পাস করার পরে আমি সেই আমাদের
তাপুদা এডমন্ড তাপুদা বরিশালের, উনি আমাকে একটা জবের অনুসন্ধান দেন এবং রেফারেন্স দেন। যেহেতু তখন আমি অলরেডি টাইপ করা, কম্পিউটার চালানো এবং মোটামুটি অন্যান্য কাজে পারদর্শী ছিলাম, পারিবারিক কাজ, সাংসারিক কাজ এবং অফিসিয়ালি কাজও। তাই তাপুদা আমাকে চেনে ছোটোবেলা থেকে, বরিশালে আমরা একসঙ্গে বড় হয়েছি বা আমাকে দেখেছে, তাই আমার উপর সেই বিশ্বাস রেখে তিনি সেই নারিন্দায় রওশন গার্মেন্টস, আমাদের খ্রিস্টান কবরস্থানের অপোজিটে বলদা গার্ডেনের পাশে একটা পুরাতন বাড়ি ছিল, সেই পুরাতন বাড়িতেই একটা গার্মেন্টস ছিল, বেশ বড় নয়, মাঝারি রকমের। সেখানে আমাকে তার যেহেতু পরিচিত ম্যানেজার ছিল, প্রোডাকশন ম্যানেজার হাকিম সাহেব, তার কাছে আমাকে পাঠায় একটি চিঠি লিখে, আবার আমার সিভি দিয়ে সেখানে যাই এবং সঙ্গে সঙ্গে তারা আমাকে নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে ডিরেক্টর সেখানে যে ছিল তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর, উনি মুসলিম এবং উনি সম্ভবত পাকিস্তানি, বিহারি, তারাই চালাতো সেই গার্মেন্টস। নিচতলা ছিল পুরানো বিল্ডিংয়ে, বলদা গার্ডেনের পাশেই এবং আমাদের কবরস্থানের গেটের সেই উল্টা পাশেই। এখন তার কোনো অস্তিত্ব নেই। সেখানে আমি কাজ করেছি প্রথমে ডিরেক্টরের সেক্রেটারি, যেহেতু আমি টাইপ জানতাম, কম্পিউটার মোটামুটি শিখেছিলাম, তাই ডিরেক্টর সেক্রেটারি তেমন কোনো কাজ ছিল না, মাঝে মাঝে দু একটা চিঠি লেখা এবং বেশিরভাগ আমি এক্সপোর্ট ডকুমেন্টেশনও করতাম। এক্সপোর্ট অফিসার ছিল, যেহেতু এটা রপ্তানিমুখী গার্মেন্টস ছিল কিছু, এবং সাব কন্ট্রাক্ট নিতে হবে সে কিছু, সেইভাবে সেখানে শিপিং অফিসার বা এক্সপোর্ট অফিসারের সেই এক্সপোর্ট ডকুমেন্টেশনগুলি আমি করেছি সেই সময়। সেটা করেছি 89 সাল থেকে, শেষের দিক থেকে শুরু করে 90 সালের এপ্রিল মাস পর্যন্ত। এবং আমাকে ডিরেক্টর ইন্টারভিউ নিয়েছে, দেখেছে, এবং যেহেতু আমি খ্রিস্টান মনে করেছে ভালো নৈতিকতা আছে, সেই জন্য 1500 টাকায় সেখানে কাজ করেছি। আর মহাখালীতে আমি 800 টাকায় পার্ট টাইম হিসেবে কাজ করি সেই 89 সালে। আর রওশন গার্মেন্টসও সেই 89 সালের শেষের দিকে আমি 1500 টাকায় ডিগ্রি পাস করে এবং কম্পিউটার শিখে বা টাইপ শিখে, আমি বাংলা টাইপ বা ম্যানুয়াল টাইপ, ইংলিশ বাংলা শিখে আমি সেখানে কাজ করেছি এবং ভ্যারাইটিস কাজ করেছি। যত কাজ করা যাবে তত কাজ শেখা যাবে, আমি সেই মন্ত্রে বিশ্বাসী। আমি যে কোনো কাজে করতে আগ্রহ প্রকাশ করি বা দ্বিধা করি না বলেই আমি কিছু আমার ভান্ডারে কিছু অভিজ্ঞতা রয়েছে সমস্ত বিষয়ে। যাক, সেখানে আমি প্রথমে ঢুকি ডিরেক্টরের সেক্রেটারি হিসাবে, কিন্তু তেমন কোনো কাজ ছিল না, অত চিঠিপত্র হতো না, তেমন খুব কম অর্ডার আসতো এবং সাব কন্ট্রাক্ট করতো, তাই কিছুটা ডকুমেন্টেশনের কাজ এবং তারপরে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, যারা আসতো তাদের অ্যাটেন্ডেন্স দেখা এবং ছুটি চাটার ব্যাপারটা এগুলো দেখতাম। এবং পরে আমাকে সেক্রেটারি যেহেতু কাজ কম, আমাকে আরও কিছু কাজ দায়িত্ব দেয়, অ্যাকাউন্টসটা মেনটেন করে, কারণ ওখানে কোনো অ্যাকাউন্টেন্ট ছিল না, অ্যাকাউন্টস সেকশনও ছিল না, কিন্তু ক্যাশ হিসেবে আমাকে দায়িত্ব দেয় ক্যাশ রাখার এবং বেতন দেওয়ার জন্য এবং অফিসিয়াল খরচ করার জন্য। আমাকে ডিরেক্টর বিশ্বাস করে সেই ক্যাশ মেনটেন করতে অল্প দিনের মধ্যে 2-3 মাস, আমি জয়েন করার 2-3 মাসের মধ্যেই আমাকে সেই কাজ করতে হয়। ভ্যারাইটিস কাজ, সেক্রেটারিয়াল কাজ, প্লাস এক্সপোর্ট ডকুমেন্টেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টাফ ডিলিংস, এইচআর যেটা বলে, প্লাস অ্যাকাউন্টস হিসাবে ক্যাশ মেনটেন বা স্যালারি দেওয়া, বেতন দেওয়া, স্যালারি শিট করা, এগুলি তাদের অ্যাটেন্ডেন্স দেখা, রেকর্ড করা, সেই গার্মেন্টস কর্মীদের এ করতে করতে একসময় যখন দেখলাম সেখানেও কিছু অনৈক্যতা, অর্থাৎ গার্মেন্টসের মেয়েরা 4-5 বছর চাকরি করতো,
কিন্তু একদিন 2 দিন না আসলেই পরের দিন আসলে তাদেরকে আর ঢুকতে দিত না এবং চাকরি নট বলতো। তোমরা হয়তো দেখা যেত তার 20-25 দিন হলো চাকরি কাজ করছে এই মাসে, এবং আগেও অনেক দিন যাবৎ কাজ করতো। তারপরে সে ডিরেক্টর ম্যানেজমেন্ট বলতো আর তার চাকরি থাকবে না, তার যে পাওনা আছে এখন দেওয়া যাবে না, পরবর্তী মাসে আসতে। এবং সেইটাই খুব বেদনাদায়ক ছিল। তারা কাজ করে হঠাৎ 2-1 দিন না আসলে, বিভিন্ন অসুস্থতা হোক আর বিভিন্ন জরুরি কাজে হোক, না আসলেই চাকরিচ্যুত হতো, ডিরেক্টর তাদেরকে রাখতো না। এইভাবেই আমার কাছে খুব অনৈতিক মনে হয়েছে। এবং তাদেরকে টাকা পয়সা ঠিক মতো দিত না, ওই ভেঙে ভেঙে দিত। আসতে বলতো, হয়তো 20-25 জন এরকম আসতো বেতন নিতে, তাদেরকে সামান্য কিছু আমাকে টাকা দিত, এটা ভাগ করে অল্প অল্প দিতে, আর বাকি টাকা পরে আসবা। সেই হয়তো ডেটও দিত না, বা ডেট দিলেও আমরা সেটা মানে সেই ডেটও ওভার হয়ে যেত না, বা অল্প কিছু টাকা জোগাড় করে দিত লোন দেনা করে, বা সেরকম আর্থিকভাবে সেটা সামর্থ্য ছিল না, হয়তো রেগুলার এক্সপোর্ট হতো না। ভেঙে ভেঙে এইভাবে 1 মাসের বেতন নাও, তাদের যারা রেগুলার কাজ করতো তাদেরও 1 মাসের বেতন 2-3 বার ভেঙে দিত। এই সমস্ত করতে যেয়ে দেখা যায় অ্যাকাউন্টসের কাজ ব্যাঘাত হতো, বা ক্যাশ ডিলিংসটা খুব সমস্যায় পড়তে হতো। আর সবচেয়ে মনোবিক লাগতো সেই গার্মেন্টস কর্মীদের, সাধারণ কর্মীদের জন্য, যেহেতু তারা আসতো, কাজ করতো, 4-5 বছরও কাজ করছে পুরানো, তাদের 2-3 দিনের জন্য না আসলে, বা 1-2 দিনের জন্য তাদের চাকরি নট, এবং তারা 20-25 দিন কাজ করছে, সেই বেতন দিত খুব ঘুরে বেরিয়ে। অনেকে পেত না, আসতে না আসতে অন্য জায়গায় হয়তো জয়েন করতো, চাকরি করতে হবে, কাজ করতে হবে, তাদের প্রয়োজন ছিল। তাই এরকম 2-1 বার এসে অনেকে সামান্য কিছু পেতো, আর অধিকাংশ টাকা থেকে যেত। এইভাবেই আর আসতো না, হয়তো তারা অন্য জায়গায় কাজে লিপ্ত ছিল। যাক, তারপরে আমার ওখানে থাকতে থাকতেই আমি হিট বাংলাদেশের সার্কুলার হলো, এবং সেই হিট বাংলাদেশের প্রজেক্ট হিট হ্যান্ডিক্রাফটসে আমি সেই সার্কুলার অনুসারে অ্যাপ্লাই করি। মিতা মাসে সেই সার্কুলার জানায়, এবং তৎকালীন সেই ডিরেক্টর হিট হ্যান্ডিক্রাফটসের বাসায় আমি তাদের ছেলেকে পড়াতাম। ওই সুবাদে তারা আমাকে চেনতো অনেক বছর, ডিরেক্টর। কিন্তু সেই হিসাবে কোনো ফেভার আমি নিইনি, বা তারাও দেয়নি, কারণ আমাকে হিট বাংলাদেশের হেড অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর মিসেস মায়া হিলটন, উনি ডাইরেক্ট এসে আমার ইন্টারভিউ নিয়েছে। পজিশনটা ছিল স্টোর অ্যাসিস্ট্যান্ট, সেই কাজের জন্য অ্যাপ্লিকেশন। এবং সত্যি কথা, আমি সেটা অ্যাটেন্ড করি যথা নিয়মে, আমার সিভি দিয়ে, আমার এক্সপিরিয়েন্স সব দিয়ে। তখন এবং ওই ডিরেক্টর, হিট হ্যান্ডিক্রাফটসের ডিরেক্টর যে আমাকে চেনে, তার বাসায় আমি পড়াতে যাই তাদের ছেলে মেয়েকে। সেই সুবাদে ভালোভাবেই আমাকে চেনে। তাই এবং এক্সিকিউটিভ ডিরেক্টর যেহেতু আমার ইন্টারভিউ নিচ্ছে জেনে শুনে সব কিছু, এবং আমাকে ব্যক্তিগত প্রশ্ন করেছে, তাদের মহানুভবতা দেখেও আমি অনেক আশ্চর্য হয়েছি। কারণ আমার সিভিটিভি দেখেছে, এক্সপিরিয়েন্স এবং আমার একাডেমিক পারফরমেন্স সব ডিটেলস দেখেছে। তাই তারা সে নিয়েছে এবং আমাকে জিজ্ঞেস করেছে, আপনার বাবা কী করেন? আমি সহজ সরল বলেছি, আমার বাবা বরিশাল ক্যাথলিক মিশনে নাইট গার্ডের কাজ করতো। কোনো দ্বিধা করিনি, কারণ আমার বাবা হয়তো নিরক্ষর ছিল, পড়াশোনা তেমন করতে পারে না তৎকালীন সময়। তাই তার যোগ্যতা অনুসারে, তার অনুসারে সেই কাজই করতো। আমি বলতে কোনো দ্বিধা নাই। আমি বলেছি, আমার কথা শুনে সে একটু বিচলিত হলো যে নাইট গেটের ছিল হয়ে আমি ঢাকায় এসে পড়াশোনা করেছি, ডিগ্রি পাস করেছি এবং সায়েন্সে পড়াশোনা করেছি ইন্টার পর্যন্ত। এসএসসিতে আমার ফার্স্ট ডিভিশন 2টা লেটার সহ, ক্লাস 8 আমি
একাই উদয়ন স্কুল থেকে বৃত্তি পেয়েছি, সেটা অনেক আগে অনেকবার বলেছি। তারপরে আমার এইচএসসি তো সেকেন্ড ডিভিশন ভালো মার্ক ছিল, সব দিয়ে আমি এবং ঢাকায় এসে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট যেটা, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংতেও আমি ভর্তি হয়েছি সিভিলে। সব কিছু তারা দেখেছেন সিভিতে ছিল, তাই তিনিও আশ্চর্য হলেন যে আমি একজন নাইট গার্ডের ছেলে হয়ে এই কষ্ট করে বিভিন্ন স্ট্রাগল করে আমি পড়াশোনা করে, এবং আমাকে যে প্রশ্ন করেছে সব যথাযথ উত্তর দিয়েছি এবং তারা আমার উপর সন্তুষ্ট। যেহেতু এক্সিকিউটিভ ডিরেক্টর, বুঝতেই পারে যে তিনি মানে বুঝে শুনেই আমাকে নিয়েছে, কোনো কী বলবো, কোনো বেরূপ কথাই নয়, অন্য কোনো রেফারেন্সে নয়। হয়তো রেফারেন্সে দেখেছে ডিরেক্টরের বাসায় তার ছেলে মেয়েদের টিচারি করেছি, পড়াইছি, গিয়েছি প্রায় বছরখানেক। ওইভাবে সে আমাকে ভালোভাবে চেনে জানে, এবং মিতামাসিও সেই সার্কুলার আমাকে জানিয়েছে, অ্যাপ্লাই করতে বলেছে, এইটু যা। এবং আমার সেই যোগ্যতা বলেন, আমার একাডেমিক সব রেজাল্ট এবং আমার পূর্ব অভিজ্ঞতা, আমাদের সঙ্গে যে রিটেন পরীক্ষা তেমন হয়নি, হয়েছিল সামান্য কিছু জেনারেল নলেজ বলতে বা হিট সম্বন্ধে কিছু, আমি ভালো করেছি মোটামুটি। এবং ভাইভাতেও আমাকে যা যা প্রশ্ন করেছে সঠিক উত্তর দিয়েছি বলে তারা সেই ম্যানেজমেন্ট বা সেই রিক্রুটমেন্ট কমিটি যারা ছিল, এক্সিকিউটিভ ডিরেক্টর সহ মিসেস মায়া হেলটন দিদি, মায়া দিদি, ওনাকে শ্রদ্ধা জানাই, উনি পৃথিবীতে নাই। এবং আমাদের সেই তৎকালীন হিট অ্যান্ড ক্রাফটসের ডিরেক্টর জেমস মালাকার, উনিও এখন আমেরিকা আছে তার ছেলে মেয়েদের সহ পরিবার নিয়ে। এইভাবে যদি আমি জয়েন করি স্টোর অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তারপরে আস্তে আস্তে বিন কার্ড কন্ট্রোলার, তারপরে যেহেতু হ্যান্ডিক্রাফটসের এক্সপোর্ট এবং লোকাল সেল ছিল, হাজার হাজার আইটেম, 5টা লোকাল সেল ছিল ঢাকা শহরে, 4টা এবং চিটাঙে 1টা। এইগুলির ইনভেন্টরি রক্ষা করা, ইনভেন্টরি রেকর্ড রাখা বিন কার্ডে প্রথমে করা হতো। ওইটাই বিদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, সে সফটওয়্যার তৈরি করতেছিল কীভাবে সফটওয়্যারের মাধ্যমে এই ইনভেন্টরি হাজার হাজার আইটেমের রেকর্ড রাখা যায়। 5টা দোকান এবং 2টা স্টোর, যেটা লোকাল সেতুলি স্টোর, সেতুলি মানে ছিল সেই সেলস সেন্টারগুলি, এবং সেটার জন্য স্টক এখানে মেনটেন হতো, সেটা হচ্ছে সেতুলি স্টোর। আর এক্সপোর্ট করা হতো, এক্সপোর্টের স্টক রাখা হতো, সেটা হচ্ছে এক্সপোর্ট স্টোর। 2টা স্টোর এবং 5টা সেতুলি শপের হাজার হাজার আইটেমের রেকর্ড রাখা, ইন আউট, সেলস, এক্সপোর্ট, তারপর তারা আবার ট্রান্সফার ইত্যাদি সব কিছু মেনটেন করেছি সেই কম্পিউটার সফটওয়্যার কম্পিউটারের মাধ্যমে। তারপরে ওইটা যখন শুরু হলো, সেই বিদেশি উনি চলে গেলেন, আর একজন বিদেশি আসলেন, তিনিও কিছুটা সেটা আরম্ভ করলেন। তার সেই সফটওয়্যার তাকে সেইভাবে বলে গিয়েছিল আগের জন, কিন্তু সেটা সে সাকসেসফুল হয় না, দেখে আবার নতুন করে সে আর একটা সফটওয়্যার তৈরি করলো, সেটাও সে সম্পূর্ণভাবে পারলো না, তাকেও আবার চলে যেতে হলো। যেহেতু এটাই হয়, যেহেতু ব্যাপটিস্ট ধারার সেই এনজিও হিট বাংলাদেশ হ্যান্ডিক্রাফট, তাদের মর্জি মতো চলে, এবং ম্যানেজমেন্টের বা লোকাল ম্যানেজমেন্ট যারা থাকে, যদিও ডোনার হিসেবে ছিল বাহিরে সেই টিয়ার ফান্ড এবং টিয়ার ক্রাফটরা, তারাও হ্যান্ডিক্রাফটের বিভিন্ন আইটেম নিয়েছে সেই হ্যান্ডিক্রাফট থেকে, এবং আরও অনেক ডোনার ছিল যারা তৎকালীন যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে। তৎকালীন সময় তো সেই সময় বেশ অনেক এনজিওদের রমরমা অবস্থা ছিল, এবং সেই সুবাদে অনেক এনজিও হয়েছে, এবং হিট বাংলাদেশও একটা নাম করা এনজিও তৎকালীন সময় ছিল। মায়া হেলটন, প্রয়াত মায়া হেলটন পর্যন্ত এটা খুব ভালোভাবে চলছে ন্যায়নীতিভাবে। তার যাওয়ার পরই আস্তে আস্তে শুরু হলো অনিয়ম, যেটাকে বলি স্বৈরাচার। মানে ডিরেক্টর তখন হলো মায়া হেলটনে যাওয়ার পরে হলেন প্রয়াত এলগিন সাহা, তিনিও ডিরেক্টর হিসেবে ছিলেন, ডিরেক্টর প্রোগ্রামস মায়াদির আন্ডারে। মায়াদির সঙ্গে একজন ছিল
এক্সিকিউটিভ ডিরেক্টর মিসেস মাই হেলটন, তিনি পরলোক গমন করেছেন অনেক আগে। তার হাজব্যান্ড ছিল বাংলাদেশ সরকারের একজন সচিব, এবং তারা উত্তরায় তাদের পেয়েছিল কোয়ার্টার বা স্থান জায়গা, সেখানে তারা বাড়ি করেছিল, সেখান থেকে আসা যাওয়া করতো। এবং পুরাতো এলভিন শাহ ছিল ডিরেক্টর প্রোগ্রামস ডিরেক্টর। মিডিয়ার পরিচিতি ছিল অনেক, ঢাকা শহরের মধ্যে ছিল, কমলগঞ্জে ছিল, সিলেট কমলগঞ্জ এবং দাকব, সিলেট কমলগঞ্জ দাকব এবং খুলনা অঞ্চলে, এই অঞ্চল নোয়াখালী বা এই বেজে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতো। হিট HEED, হেলথ এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স ডেভেলপমেন্ট, এটার অ্যাব্রিভিয়েশন। অর্থাৎ হিট যে কাজকর্ম করতো শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক। শিক্ষা তারা মানে বাংলা শিক্ষাতো বিদেশিরা যারা আসতো, এবং স্বাস্থ্যের উপর তাদের অনেক প্রোগ্রাম ছিল। সেই খুলনা, দাকব এবং কমলগঞ্জ, সিলেট কমলগঞ্জ বা অন্যান্য জেলায় এবং ঢাকা শহর। তারপর অর্থনৈতিক কার্যক্রমটা ছিল হিট হ্যান্ডিক্রাফটস, অর্থাৎ হিট হ্যান্ডিক্রাফটসের স্থানীয় বাজার, র ম্যাটেরিয়ালস দিয়ে যে বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের হস্তশিল্প যাতে পণ্য তৈরি হতো, সারা বাংলাদেশেও এরকম ছিল। অন্তত ওইরকম সমিতির মতো ছিল না, তাদের ছিল সাপ্লায়ার বেস, অর্থাৎ যে সাপ্লাই দিতে পারবে সেই অর্ডার পেতো বা সেইভাবে চলতো, তাদের দ্বারা প্রোডাকশন করা হতো। কিন্তু ডিজাইন ডিপার্টমেন্ট ছিল শক্ত, এবং তারা ডিজাইন করতো এগুলো আবার বিদেশি ডিজাইনাররা, বিদেশি ডিজাইনার আমাদের তৎকালীন ফেয়ার ট্রেড অর্গানাইজেশন তখন ছিল এটিও অল্টারনেটিভ ট্রেড অর্গানাইজেশনের আন্ডারে কিছু, সেখানেও 10,000 ভিলেজ সার্ভ বা আরও অন্যান্য বড় বড় বায়ার, সিটিএম বা আমরা যা বলি কনজার্জিও, এবং আরও অনেক টিয়ার ক্রাফট ছিল, টিয়ার ফান্ডের ইউকে, অক্সফাম এবং এরকম নাম করা যারা সবাই করতো। এবং সেটাও এমসিসিও তাদের মাধ্যমে এক্সপোর্ট করছে প্রথম পর্যায়ে, যেটা এখন প্রকৃতি। অনেক এক্সপোর্ট তাদের মাধ্যমে হতো এরকম পার্টনার হিসাবে, যেহেতু এমসিসির নিজস্ব ছিল না, এক্সপোর্ট লাইসেন্স ছিল না, তারা হিট বাংলা, এবং সেটাও হিট হ্যান্ডিক্রাফটসও তৈরি করেছিল যারা জুটওয়ার্সেও তাদেরও অবদান রয়েছে, সেই সমস্ত প্রাথমিক পর্যায়ের লোকজন। যেহেতু ফাদার টিম জুটওয়ার্সের উদ্যোক্তা এবং সৃষ্টি করেছেন, ফাদার টিম আমাদের যা জানি তিনি প্রয়াত হয়েছেন, এবং সিস্টার এম লিলিয়ান তিনিও হ্যান্ডিক্রাফটসের উপর এই জুটওয়ার্স তৈরি করার আগে থেকেই কাজ করতেন। পাটের সিকা, ম্যাট ইত্যাদি তৈরি হতো নাগরিতে বা বিভিন্ন জায়গায়, সেগুলোই তারা এনে জাগরণীতে তারপর বিক্রি করতো গুলিস্তানে। যে এইভাবে ফাদার টিমই উদ্যোক্তা হিসাবে জুটওয়ার্সের প্রজেক্ট প্রপোজাল লেখেন, এবং সেটা সেইভাবে হয়। এবং তিনি সহ তৎকালীন কিছু খ্রিস্টান বেস বিদেশি পার্টনার, এমসিসি, অক্সফাম, এই ধরনের অনেকেই হিট হ্যান্ডিক্রাফটস এবং জুটওয়ার্স সমসাময়িক সময় তৈরি করেছিল। যাক, আমি সেখানে সেই ইনভেন্টরি কন্ট্রোলার, এবং আমাকে 2 বছর কন্ট্রাক্ট হিসেবে কাজ করেছি। তারপরেই আমার পারফরমেন্স দেখে আমার অভিজ্ঞতা এবং সমস্ত কিছু বিবেচনা করে তৎকালীন ম্যানেজমেন্ট এবং সেই মিসেস মাই হেলটন, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, উনি আমাকে পার্মানেন্ট করেন প্রমোশন দিয়ে। আমি পার্মানেন্ট হিসেবে অর্থাৎ ডিগ্রি লেভেলে অফিসার হিসেবে পাই, এবং তখন আমাদের পজিশন হয় কম্পিউটারাইজড ইনভেন্টরি কন্ট্রোলার। এবং একই ধরনের কাজ, সেটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে করা হবে। এবং আরও একটা সফটওয়্যার ওই দ্বিতীয় বিদেশিও চলে গেল, তখন কাজ কমপ্লিট হলো না, এবং আমিও কাজ করতে পারি নাই। পরে স্থানীয় সেরাই বলে দিল যে একপ্যাক সফটওয়্যার যারা তৈরি করে তৎকালীন ছিল, তারা এসে আমাদেরকে ট্রেনিং দিল, আমাদের অ্যাক্টিভিটিস কী আমাদের ট্রানজ্যাকশন হয়, কীভাবে হয়, কয়টা লোকেশন কী সব তারা জেনে শুনে বুঝে আমার কাছ থেকে। তারপর তারা সফটওয়্যার এইভাবে ডিজাইন করলো, একপ্যাক প্লাস ইনভেন্টরি সেকশন, এবং সেটাই আমি করেছি।
দীর্ঘ সেই 1990 সাল থেকে 2006 সাল পর্যন্ত। এবং শেষের দিকে যখন বিভিন্ন ম্যানেজমেন্টের ইসমাইল টেন চলে গেল, তখন এলগির শাহ এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন। এসে তিনি খুব সততা দেখালেন, নিরপেক্ষতা দেখালেন, কিন্তু তার ছিল ফেক, সবই দেখানো ক্ষমতা নেওয়ার জন্য। পরবর্তীতে তার আসল রূপ দেখা গেল, তার সেই লোভ, লালসা, আর্থিক লোভ, স্বার্থপরতা এবং তার মানে ইচ্ছে মতো লোক নিল তার দল ভারী করার জন্য বা টিকে থাকার জন্য। সেটা করেছে, দেখেছি যে কি অনৈতিকভাবে তার জীবনটা সে চলে এসে। পরবর্তীতে সেই শাস্তিও সে পেয়েছে দেখেছি। তাকেও যারা সহযোগিতা করতো তারাও তাদের অবস্থা দেখেছি। এবং যারা সৎ ও ন্যায় থাকতো তাদের উপর চাপ থাকতো, আমিও সেরকম ছিলাম। এবং এক পর্যায়ে কিছু মুখোশধারী শয়তান ছিল এবং কি বলবো, পদলেহনকারী, তৈললেপনকারী, যারা তাদের যোগ্যতা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, কাজ করার যোগ্যতা, তারা মুখে বলে এলগিন্দার প্রিয়ভাজন হয়েছে, তাকে সাপোর্ট দিয়েছে অন্যায় কাজে, অন্যায় সমস্ত করার জন্য। নাম আছে অনেকের, বলতে আমার দ্বিধা নেই। সেই সকল শয়তানরূপী শয়তানরাই হিটটাকে এইরকম জলাঞ্জলি দিল, নষ্ট করলো। অনেক স্টাফ ছিল এবং যারা নিরীহ ঠান্ডা সারা দেশে একটা রি-ইঞ্জিনিয়ারিং করে যারা ভালো, ন্যায়, নীতিবান, সৎ এবং বেশ কিছুদিন কাজ করেছে, তাদেরকে রিট্রান্স করলো এইভাবে করে। আর যারা শয়তান, যারা অন্যায় কাজে লিপ্ত বা আর্থিকভাবেও যাদের আছে, সেই সকলকে, এবং তারা যেহেতু সেই অন্যায়কারী গেলগিন শাহকে সাপোর্ট দিয়েছে অন্যায় কাজ করতে, তাকে উদ্বুদ্ধ করেছে, শিখিয়েছে এবং সব কিছুতেই তারা তাকে সেইভাবে প্রস্তুত করেছে, অভয়ও দিয়েছে যে করতে থাকেন, যা কিছু হবে না, আমরা আছি আপনার সাথে। শেষ পর্যন্ত নাম বলতে তো বলা ঠিক হবে না, আমাদের পরিচিত লেভেলে অনেকেই আছে। ব্যাপটিস্ট কিছু খ্রিস্টান ছিল এবং আমাদের ক্যাথলিকরাও অনেক ইডে ঢুকেছে। এলগিন সাহেব অনেক ক্যাথলিকে ঢুকেছে, কারণ বা তৎকালীন হিট ম্যানেজমেন্ট বা হেলথনও থাকা অবস্থায় বেশ কিছু ক্যাথলিক ভালো এক্সপিরিয়েন্স শিক্ষিতদের ঢুকেছে, কারণ তারা মনে করে যে ক্যাথলিকরা যথেষ্ট সৎ, ন্যায় এবং নীতিবান এবং শিক্ষা দীক্ষায় পারদর্শী, তাই বেশ কিছু বড় বড় পজিশনে তাদেরকে নেওয়া হয়েছিল। তারাই শেষ পর্যন্ত বিক্রি করেছে। আমার কাছে খুবই দুঃখ লাগে, যাদেরকে ভালো বলে জানতাম, চিনতাম বা আশা করেছিলাম, আমাদের ক্যাথলিক সমাজের বেশ কিছু গণ্যমান্য ল্যাজ বিশিষ্ট ব্যক্তিরাই সেই অন্যায় কাজে তাকে সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে। একবার এলগিন দাসের বিরুদ্ধে আন্দোলনও হয়েছে, তাকে ঢুকতে দেবে না, কাজ করতে দেবে না, সবাই মিলে, মানে হেড অফিসে যতজন স্টাফ ছিল উপর থেকে লেভেলে এরকম। তার কারণ তার অন্যায় কার্যকলাপ, তার ন্যায় নীতিহীন, বিবেক বিবেচনাহীন এবং যা ইচ্ছে তাই করা, মানে ওয়ান ম্যান ওয়ান কমান্ড এরকম অবস্থায় ছিল। এবং সেই সময় সবাই বিরক্ত হয়ে, রাগ হয়ে তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য তখন তারা ন্যায় নীতি দেখেছে, এলগিন শাহর বিরুদ্ধে আন্দোলন করেছে, তাকে ঢুকতে দেবে না, অফিস করতে দেবে না, এরকম অবস্থা হয়েছিল। তাকে ঢুকতেও দেয় নাই অফিসে, যে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর। এবং সেই সময় যারা অফিসার র্যাঙ্কে ছিল, বড় বড় পজিশনে ছিল, আমাদের কিছু ক্যাথলিক ব্যক্তিত্ব ছিল বেশ কিছু অন্যরাও, মুসলিম, হিন্দু এবং প্রোটেস্ট্যান্ট বেসরাও ছিল। তাকে বড় বড় অফিসাররা বেশিরভাগ, তারা এলগিন সাহেবকে খুবই বিরক্ত হয়েছিল, তার উপর রাগ হয়েছিল, তার কার্যকলাপে, অনৈতিক কার্যকলাপে, অগ্রহণযোগ্য অসৎ কার্যকলাপের জন্য। ভালো কথা, যদি সেটা বজায় রাখতো তাহলে ঈদের অবস্থা আরও উন্নতি হতো। পরে তারা এই অবস্থা আন্দোলন চলছিল, তাকে ঢুকতে দেওয়া হবে না, হয়ই নাই। পরে কীভাবে এলগিন শাহ খুব চালাক, কি বলবো, ধূর্ত বা শিয়ালের মতো বিভিন্ন কূটকৌশল করে কীভাবে যেন 2-3 জনকে তার
হাতে নিয়ে নিল, বিভিন্ন প্রলোভন দেখালো, বিভিন্নভাবে করলো এবং বলল যে কাউকে কিছু সে শাস্তি দেবে না, কিছু করবে না, সে আরও নিজে রেকটিফাই হবে এবং ভালো হয়ে সৎ ও ন্যায়ভাবে কাজ করবে। সেটাই ওইভাবে করে করে তারপর আবার ক্ষমতায় আসলো এবং মোটামুটি পরিস্থিতিটা সামাল দিতে পারলো এবং শেষে আস্তে আস্তে কিছু লোক তাদের হাতে নিল এবং তাদেরকে গিফট দিল। এটা খুব খারাপ কথা, অনৈতিকভাবে তারা সেই এলগিন সাহেবকে কিছু গিফট পেয়ে তাদের সেই নৈতিকতা বিসর্জন দিল। সের মধ্যে আছে আমাদের ক্যাথলিক কিছু, আছে ঊর্ধ্বতন মুসলিম, হিন্দু বা তৎকালীন সময়ের কর্মকর্তারা এবং উচ্চ এবং নিম্ন এবং মধ্যনিম্ন পর্যায়েরও ছিল। পরবর্তীতে হিট হ্যান্ডিক্রাফ্টের ডিরেক্টর হিসেবে সেও ছিল এবং হিট বাংলাদেশের এইচআর ডিরেক্টর হয়েছে সে ছিল এবং আরও এরকম বেশ কয়েকজন ছিল। এবং এলগি সাহেব তাদের যেহেতু তাকে সাপোর্ট দিয়েছিল, তাকে এই বিপদ থেকে রক্ষা করেছিল, তাদেরকে প্রমোশন দিয়ে উচ্চ পদ দিয়েছিল এবং বলেছিল তাদেরকে কিছু করবে না। সেরকম তো করে নাই 2-4 জনকে। তার অতি প্রিয় ভাজন পদলেহনকারী এবং তৈললেপনকারীরা যারা বলি, নিজেদের স্বার্থে তারা যে কোনো কিছু নিজেকে বিকিয়ে দিতে পারে। সিসিসি থুদেই তাদেরকে, তারা এত অনৈতিক, এত নিচু মনের মানুষ। যাক, এটা আমি আবেগে অনেক কিছু বলেছি। শেষ পর্যন্ত এইভাবেই চললো, তাদেরকে প্রমোশন দিয়ে রাখলো। আবার কিছু যারা একটু বেশি তার বিপক্ষে কথা বলেছে বা কাজ ছিল, তাদেরকে ছাঁটাই করে দিল, তার হাত শক্ত করলো, তার ক্ষমতা, তার সব কিছু আবার আগের মতো শুরু করলো এবং যারা টিকে গেল তারা তার মতো করে তার সঙ্গেই একত্রিত হয়ে লুটে খাওয়ার সে বন্দোবস্ত হলো। তাদেরকে হাই স্যালারি দিল, হাই প্রমোশন করলো, খুশি হলো। এইভাবে যারা একেবারে নিম্ন পর্যায়ে ঢুকেছে, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে ঢুকেছে সে ডিরেক্টর পর্যন্ত হয়ে গেল। পর্যায়ক্রমে তার না ছিল শিক্ষাগত যোগ্যতা, না ছিল চাকরির যোগ্যতা, না ছিল তার এই পজিশনে আসার যোগ্যতা, তবুও মানে সেই পদলেহনকারী বা অন্যায়ের সাপোর্টকারী সেই এসেছে এবং তাকে সাপোর্ট দিয়েছে, তাকে সহযোগিতা করেছে অন্যায় কাজ করার জন্য। এইভাবেই চলছে। এগুলো আমার কাছে অন্যায় লাগলো। শেষ পর্যন্ত সেইটাই বলতেছিলাম যে একসময় যেহেতু একবার ছাঁটাই করলো, আবার কিছু কিছু লোক তৈরি করলো, তারপরে আবার রি ইঞ্জিনিয়ারিং নামে ভালো যে সমস্ত কর্মীরা ছিল, ন্যায়নীতিবান এবং একটু পুরানো হয়েছে, স্যালারি বেশি, তাদেরকে ছাঁটাই করলো। এমনি তো ছাঁটাই করতে পারবে না, কোনো কারণ নাই, কোনো দোষ নাই, তাদের কোনো অভিযোগও নাই। তাই একটা রি ইঞ্জিনিয়ারিং করে, এটাও আমার মতে সেই তৎকালীন যারা এইচআর ডিরেক্টর ছিলেন বুঝতে পারেন। নাম বলতে আমার মানে স্বাভাবিক তার তাকে নাম বলছি না, একজন শয়তান নাম্বার 1 মিস্টার জন বারোই, সেও এই কাজে লিপ্ত হলো এবং সে তখন সে ছিল হিট বাংলাদেশের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। এই পদলেহন করে তৈল মর্ধন করে এলগিন সাহেব এবং কী বলবো, অনৈতিক কাজে সাহায্য করে তাকে পদ দেখিয়ে সেও ডিরেক্টর পর্যন্ত হইলো এবং ওখানে বসে সে ইন্টারমিডিয়েট বা হয়তো ডিগ্রি লেভেল করছে, বিবিএ করলো। ইন্টার করে ঢুকছে, সে আবার বিবিএ করলো। জানি না কীভাবে অফিসের টাকায় কাজকর্ম করতো না, খ্রিস্টামে পড়াশোনা করতো, যখন খুশি আসে। এই সুযোগও দিছিল, যেহেতু সে এলগিন সাহেবের সমস্ত অন্যায় কাজের হোতা ছিল, উপদেষ্টা হিসেবে কাজ করেছিল। যাক, আমি অনেক কিছু দেখেছি কাছাকাছি, জানি। আমাকেও সেই রিটার্নসে ফেলাইলো এই ডিরেক্টর শয়তান নাম্বার 1। কারণ আমার হ্যান্ডিক্রাফট, আমার কোনো রেকর্ড নেই, কারণ আমি সেই 2 বছর কন্ট্রাক্ট থেকেই আমাকে প্রমোশন দিল। তারপরে 2 বছর পরেই আমার কিন্তু আবার প্রমোশন হয়েছে 2বার। এলগিন সাহেব 2বার দিচ্ছে। মিসেস মায়া হিলটন এক্সিকিউটিভ ডিরেক্টর, সে আমাকে পার্মানেন্ট করলো, অফিসার র্যাঙ্কে উত্তীর্ণ করলো এবং স্পেস স্কেলে স্যালারি করলো। তারপরে উনি রিটায়ার্ড হয়ে গেল, তখন এলগিন সাহেব হলো, তিনিও আমাকে 2 বছর পর কিন্তু আমার কার্যক্রমে লিস্ট হয়ে আমার অ্যাক্টিভিটিস, আমার সমস্ত কিছু এবং আমার
যে দায়িত্ব ছিল 5টা শপের ইনভেন্টরি করা, স্টক মেনটেন করা, স্টক রেকর্ড রাখা, 2টা স্টোর, সেই এক্সপোর্ট স্টোর এবং সঠিকভাবে করেছে, সেই পরিপ্রেক্ষিতে তারা করেছে। কিন্তু এইটাই ছিল অনেকের কাছে কাল, যেহেতু আমি রেকর্ড রাখতাম সঠিকভাবে এবং বছর শেষে সেটা ফিজিক্যালি ইনভেন্টরির সঙ্গে মিলানো হতো আমার রেকর্ড অনুসারে। অনেক শর্ট আসতো এবং তারাও দোকানে রাখতো। এইভাবে অনেক বছর তাদের আমার শর্ট লিস্ট যেটা হয়, শর্ট এক্সেস বিভিন্ন, যেহেতু একই ধরনের আইটেম ছিল, অনেক সময় অ্যাডজাস্ট করে আমি একবারে ফাইনাল রিপোর্ট করতাম, সেটা আবার সেই শপে বা সেই লোকেশনে পাঠাতাম যে লোকেশনে সেটা ছিল শর্ট ছিল বা ভেরিয়েন্স ছিল, বা সেগুলো তারাও রেকর্ড রাখতো রেজিস্টারে, বিল কার্ডে বা খাতায়। তাদের কাছেও সেই আইটেম শর্ট, অর্থাৎ রিসিভ করছে 5টা, সেল করছে 3টা, আর 2টা কই পায় না। হয়তো একটা ট্রান্সফার করছে কোনো শপে, কিন্তু আর একটা থাকার কথা, কিন্তু ফিজিক্যালি নেই। হইতে পারে কারণ অনেক ছোটো করে আইটেম ছিল বা ছিল, দামিও হয়তো মিসিং হয়েছে, তারা হয়তো লক্ষ্য করে না। এখন তো তাদের দায়িত্ব নিতেই হবে। স্টোর থেকে পাঠানো হয়েছে সেটা আমি এন্ট্রি দিতাম। আবার সেই সেলসের ক্যাশ মেমো দেখে আমি আউট করতাম, বা তারা যদি ট্রান্সফার করতো সেটা আবার স্টোরে রিটার্ন করে সেটাও সেইভাবে পোস্টিং দিতাম। আমার পোস্টিংয়ে একটা পোস্টিংও তারা ভুল পায়নি, তারা অডিট করেছে বা দেখেছে, যেহেতু শর্ট, এবং ম্যানেজমেন্ট কয়েক বছর তাদের এই শর্ট মেনে নিয়েছে। হতে পারে হয় আস্তে আস্তে যখন শর্টের অ্যামাউন্ট বাড়তে থাকলো, তখন ম্যানেজমেন্ট কিছুটা তাদের বিয়ার করতে হবে, তাদের সতর্ক হওয়ার জন্য এবং তাদেরকে রেক্টিফাই হওয়ার জন্য। সেই থেকে অনেকেই আমার উপর খেপা, কারণ যেহেতু স্যালারি অল্প ছিল, তাদের স্যালারি থেকে কাটা শুরু করলো, এবং কিছু তারা ওই আমার বিরুদ্ধে নালিশ করলো, কাকে, সেই শয়তান জনকে, এবং তার আত্মীয় স্বজন কিছু ছিল পরিচিত লেভেলে, তারাই শুরু করলো। এবং এমনও করলো, সে যখন ডিরেক্টর হলো, কিছু যারা ইন্টারমিডিয়েট পাস, মেট্রিক পাস করে এই সেলসে ঢুকছে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তখন আমি কিন্তু ডিগ্রি পাস করেই আমি তো ঢুকছি এইভাবে, এবং আমি অফিসার র্যাঙ্কে পার্মানেন্টভাবে স্টাফ। তা আমার স্যালারি তো ইনক্রিজ হবে, প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়েছি, প্রমোশনও পেয়েছি মোট 3বার ঢুকে। আর যারা সেলসে আসছে, অনেক বছর কাজ করছে, তারা তো ইন্টারমিডিয়েট মেট্রিক পাস করে এসেছে, ওখানে পার্ট টাইম হিসেবে জব করেছে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তারপর হয়তো পড়াশোনা করেছে, কেউ ডিগ্রি পাস করেছে, ইন্টার করেছে, তারাই আমার হিংসা, আমার বেতন বেশি, আমি অফিসিয়ালি কাজ করি। তাদের মধ্যে একটু বিবেক নাই যে আমি আমার একাডেমিক কোয়ালিফিকেশন, আমার কাজের ধারায় আমি ম্যানেজমেন্ট তো পুরাই ক্যাথলিক ব্যাপটিস্ট বেস বা ব্যাপটিস্ট মিশনধারী শিক্ষায় শিক্ষিত, আর আমি ক্যাথলিক, তবুও আমি প্রমোশন পেয়েছি। এমনি তো দেয় না, আমার যোগ্যতা অনুসারে, আমার প্রাপ্যতা অনুসারে তারা দিয়েছে, যেটা আমার পাওয়ার উচিত ছিল। যাক, এখন অনেক কিছু বললাম মনের কষ্টে দুঃখে। তাই তারাও করছে, যেহেতু তাদের কাছ থেকে টাকা কাটা হতো, এবং তাদের ক্ষোভ ছিল যে আমি অফিসে বসে কাজ করি, তারা দৌড়াদৌড়ি করে, খাটাখাটি করে শপে কাজ করে, বা পরে তাদেরকে শপ থেকে অনেকে ডিগ্রি পাস করলো, পরে অনেকেই করোনা করে তৎকালীন ডিরেক্টর নুরুল ইসলাম, উনি একজন কনভার্টেড খ্রিস্টান, উনি আসলো, তখন কিছু 37 শপে যারা সেলসে কাজ করতো অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তাদেরকে অফিসে নিয়ে আসলো। তারপরে অফিসে কাজ দেখে তাদেরকে প্রমোশন দিয়ে অফিসার র্যাঙ্কে করলো। কিন্তু তারাই হিংসা করলো যে আমার বেতন বেশি, তাদের বেতন কম, হ্যান ত্যান। পার্সেস করতো, সেও অনেক করছে বলছে, কারণ পার্সেস খুব কষ্টকর ছিল বা খুবই ছিল, কারণ হ্যান্ডিক্রাফটসে নিজেরাই কী বল র মেটেরিয়ালস কিনতো, এবং হ্যান্ডলুম ছিল অনেক, 40টার মতো। সেখানে হ্যান্ডলুমের বেডশিট, বেড কভার, বেড আইটেম যত আছে, এবং টেবিল ক্লথ, ম্যাট, নেপকিন ইত্যাদি, এই ধরনের টেক্সটাইল যেটা বলি আমরা, সেই আইটেম হতো অনেক। এবং সুতা কিনে আনা হতো নারায়ণগঞ্জ থেকে, এবং বিভিন্ন রং ও ডাইস বলি,
সেটাও নারায়ণগঞ্জ বা গুলিস্তান যেখানে পাওয়া যায় এখানে, এবং সমস্ত রিটেল পারচেস করা হতো। তো নিয়মকানুন ছিল না যে পারচেস অফিস সে হয়তো কোটেশন কালেকশন করতো, প্রোগ্রাম 2-3টা ওইভাবে হতো, এবং অ্যাপ্রুভাল বা ফর্মালিটিস হিসেবে করে পারচেস করতো, ক্যাশ পারচেস করতে হতো, যেহেতু চেক নিতে হতো বড় বড় অ্যামাউন্ট, বড় বড় কোম্পানির। তাই সেও হাঁপিয়ে গেছিলো বা কষ্ট হওয়ার নারায়ণগঞ্জে যাওয়া, টাকা পয়সা নেওয়া, এবং গুলিস্তানের পরে যেটা আমরা বলি বাবুবাজার বা ওই দিকে যে সমস্ত পাইকারি মার্কেট ছিল সেখান থেকে, এবং অনেক এগুলোর পাশাপাশি আমাদের সেখানে স্ট্র আর্টের অনেক কার্ড, জার্মানি এক বায়ার ছিল এভেঞ্জিক্যাল, তারা লক্ষ লক্ষ পিস সেই স্ট্র কার্ড অর্ডার নিত, এবং সেই স্ট্র কার্ডের জন্য গমের সেই স্ট্র দরকার হতো, সেই গমের স্ট্র দিয়েই ওই কার্ড বিভিন্ন ডিজাইন করা হতো, এবং সেই জন্য অনেক কার্ড হাজার হাজার লক্ষ লক্ষ পিস কার্ড করা হতো। অনেক প্রডিউসার ছিল, বিহারিরা বেশি করতো, মিরপুর, তারপর পুরান ঢাকার দিকে, যাত্রাবাড়ি বা ওই সমস্ত এলাকায় তারা করতো। কি বাড়ি যেন আছে ওইদিকে, বেশ কিছু এগুলোর সমস্ত পারচেস ছিল একজনের হতো, সে নিজেই হয়তো করতো, কিছু কোটেশন দিত, কোনো কমিটি তেমন ছিল না। যাক, ওই সেই অস্থির হয়ে গেছে, তাই অসুস্থ হয়ে গেছে, সে আর করতে চায় না। তখন আমাকেও তারা বলছে, এবং সে অবশ্য আমাকে বলতো যে রাফায়েল, আপনি খুব নরম প্রকৃতির, খুব সৎ এবং ন্যায়, আপনি এত শক্ত কাজ করতে পারবেন না, হাজার 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 লক্ষ লক্ষ ক্যাশ পারচেস করতে হয় বা ক্যাশ নিয়ে যেতে হয়, তখন তো অনেক সময় হয়, কী বলি, অনেকে রিক্স আছে, অনেক ছিনতাইকারী সেই পাইকারি মার্কেটে থাকে, ক্যাশ যদি বোঝা যায় হয়তো তারাই করে, আমি হয়তো এটা ডিল করতে পারবো না। স্বাভাবিক, আমি একটু নরম প্রকৃতির এবং একটু যেটা বলে স্বাভাবিক, অত সাহসী নয়, সেইটাই। যাক, সেও বলতো, আবার সেও কাজ করবে না আমাকে দেখাতো এইভাবে। সেই ডিরেক্টর যখন বারোই আমাকে প্রস্তাব দিল আপনি পারচেস করবেন, অর্থাৎ মুখে বলছে, কোনো কাগজপত্র দেয় না, বললো আপনি এই কিছু আইটেম কোটেশন আনেন, পারচেস করেন, আমাকে লিখিত দেয় না। আমি বললাম যে আমাকে যদি দেন তাহলে আমি এটা করতে অভ্যস্ত নয়, করার ইচ্ছে নাই, আমি এত সাহসী না, এত টাকা নিয়ে যেতে হবে। আগে যে করছে তার অনেক সাহস ছিল বা করতো, কিন্তু আমার তত সাহস নাই। যাই, ঠিক আছে, আমি যে কাজ করছি সেই কাজ করেন, কারণ ওই ইনভেন্টরি কাজ সব কমে গেছে, বন্ধ হয়েছে বিভিন্ন কারণে, সব সেল কমে গেছে, যার জন্য কমে গেছে। কিন্তু আমাকে অ্যাকাউন্টসের কাজ করছি, এবং অন্যান্য প্যাকিং ম্যাটেরিয়ালস রিসিভিং বা ওগুলি স্টোর হিসেবে দেখা, স্টেশনারি স্টোর প্লাস সমস্ত বিল চেক আপ করা, এবং টিএস নামে একটা ছিল, টেস্ট সেল হিসাবে, যেটা সাপ্লায়ার দিয়ে যেত বিক্রি হওয়ার পর সবে, তারপর দাম, এগুলো আরও বিল দেখা, চেক করা, তারা বিল করতো তৎকালীন সময়, যারা দেখতো তারাও তাদের বিলটা সঠিক কিনা বা সেল হয়েছে কিনা আমার রেকর্ড অনুসারে দেখে আমি বিল ছাড়তাম। অনেক কাজ ছিল, এর মধ্যে সে ওইটা করতে বললো। আমি বললাম যে আমার এটা করার ইচ্ছা নাই, আমি এত ভয় পাই, আমাকে অন্য কাজ দেন, বা আমি তো এটা করতেছি, তো না করতে হবে, যেহেতু আমি বলেছি, যে একটা সব বলেছে করতে হবে। তাই যাক, এখানে ফ্রি পাইলাম, একটু কথা বলছি, মনের দুঃখ কষ্ট, বিভিন্ন স্ট্রাগল, বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরেছি। তারপরে সে আমাকে জোর করে দেবে এবং আমাকে শিক্ষা দেবে, হ্যান ত্যান অনেক কথাই তারা বলতো আমার অনুপস্থিতিতে। এটা আমায় বলতো, আবার যারা আমার হিতাকাঙ্ক্ষী ছিল অনেকেই আমাকে শোনাইছে, বিশেষভাবে সেই পারচেজ অফিসার, তাকে স্মরণ করি, ধন্যবাদ দিই, সৌমিত্র হালদার। তিনি আমাকে খুব ভালোবাসতেন, চিনতেন, যেহেতু বরিশালে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আমাকেও চিনতেন, বা তার বন্ধু ছিল সুশান্ত হাওলাদার, ওই মাধ্যমে চেনা, বা সন্তোষ হোস্টেলে ছিল, ওইভাবে সেও বরিশাল হোস্টেলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, আমিও বরিশালে পড়াশোনা করেছি। এত সেইভাবে দেখা সাক্ষাৎ ছিল না, যদিও আমাদের স্কুলের, আমাদের গ্রামের, আমাদের পাড়ারই অনেকেই তার সঙ্গে পড়েছে একই ক্লাসে, এবং আমিও পড়েছি। দেখ, আমি উদয়ন স্কুলে পড়াশোনা করেছি, তারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এই আর কি। আমার প্রতি তার সিম্প্যাথি ছিল, সব কিছু ছিল। আবার
যা যা দেখো তো আমাকে দেখিয়ে ছাড়বে, আমাকে কষ্ট দিবে, আমি নাকি অ্যাকাউন্টের সঙ্গে খুব কারণ ভালোবাসা তো কেন, আমার কাজের জন্য অ্যাকাউন্টস। আমি তখন দায়বদ্ধ ছিলাম, আমার সুপিরিয়র বা বস ছিল অ্যাকাউন্টেন্ট, সে কাসিম সাহেব, এবং তার রেকমেন্ডেশনে হয়তো আমার প্রমোশন হয়েছে বা আমাকে কাজ করতাম ভালোভাবে নিয়ম মতো, এবং কাজে অফিস রেগুলার আসতাম টাইমে, এবং অফিস পরেও কাজ করতাম, ছুটি শুক্র শনিবারও কাজ করতাম প্রয়োজন হলে, যেহেতু অনেক ইনভেন্টরি, অনেক ডাটা এন্ট্রি দিতে হতো, তারপর রিপোর্ট আসতো হতো সেসব, তো তাই অনেক সময় লাগতো। আমি কাজ করছি, যার জন্য আমাকে পছন্দ করতো, আমার আচরণ কথাবার্তা চুপচাপ, আমি কোনো ঝইঝঙ্কার বা কোনো কিছু অনৈতিকতায় জড়িত না, তাই তারা অনেকেই, সে না অনেকেই সবাই আমাকে পছন্দ করে, তো জানি না সেটাই তাদের কাল। ওই জন সাহেবের গায়ে দাহ হতো, আমাকে কেন পছন্দ করে সবাই। সেই এখন চলে যাওয়ার পর আরেকজন আসলো, চলে গেল সেই কাশেম সাহেব, উনি খুব ভালো ছিল, আবুল কাশেম হোসেন। তারপরে আসলো উনি হেড অফিসে প্রমোশনে, হেড অফিস চলে গেল অ্যাকাউন্টেন্ট হয়ে বা অ্যাকাউন্টস ম্যানেজার হয়ে। ওনার পরিবর্তে আসলেন সে দাকুব থেকে বা কমলগঞ্জ বা দাকুব থেকে আকরাম হোসেন, উনিও মুসলিম, উনি ওখানের এক্সপিরিয়েন্স মাস্টার্স করা MA, এবং এসেই আমার, যেহেতু আমি তার উপর রিপোর্টেবল, তার বস, সে আমার সমস্ত কাজকর্মের মধ্যে সে আমার উপর প্লেসড, যে জন্য কাজ করি, এবং সে অনেক কিছু কাজ করতো না, অ্যাকাউন্টসের আমার করে দিতে হতো, যেমন অ্যাকাউন্টসের সমস্ত স্টেটমেন্ট, স্যালারি শিট করা, এতগুলো স্টাফের আমি স্যালারি শিট করেছি হিডে, এবং সেই PF স্টেটমেন্ট বা PF রেকর্ড স্টেটমেন্ট করা, তারপর কি বলি, আর একটা যে আছে ফান্ড, PF এবং গ্র্যাচুইটি এবং ছুটি, এই সমস্ত তার অ্যাকাউন্টসের কাজও সে আমাকে দিয়ে করাতো, যেহেতু আমার অন্যান্য দোকানের কাজ বা ইনভেন্টরি কাজ আস্তে আস্তে কমে গেছিলো, তাই তারা সবাই আমাকে ভালোবাসতো, যেহেতু আমি রেগুলার কাজ করতাম ন্যায় নীতিবান এবং সঠিকভাবে। তাই এই কারণে যেই এসেছে আমাকে কেউ কী করে না, কিন্তু শয়তান জন তার মধ্যে এই, যেহেতু আমি ভালো, এই জন্য তার গাত্রদাহ হলো, আমার প্রতি হিংসা করতে লাগলো। ওই তার কিছু পরিচিত তারাও নালিশ করলো যে শপে তাদের ইনভেন্টরি শর্টেজ হইতো ফিজিক্যাল এবং রেকর্ড অনুসারে, তাদেরকে রিপোর্ট দিতাম, তারপরেও তারা রেকর্ড মিলে যেটা ফাইনাল, সেইভাবে আমি ফাইনাল রিপোর্ট ম্যানেজমেন্টকে জানাতাম যে এই দোকানে এত শর্ট, এত টাকার এই আইটেম, এগুলো তারা ভেরিফাই করতো, চেক করতো, কিন্তু তো আমারটাই স্ট্যান্ড থাকতো। তারপরে আমার উপর হিংসা, যাক এগুলো বলে ঠলে আমাকে বিষেধা করলো আমার নামে সে জনের কাছে, এবং জনও আমার উপর খুশি হলো, যেহেতু সবাই আমাকে ভালোবাসে। সে আবার এই সমস্ত মুসলিমদের একটু অন্যরকম চোখে দেখতো, বেশি পছন্দ করতো না, যতই সে ভালো হতো করতো। তার নীতি বলতে কিছুই নেই, সে আসলেই একটা বদ লোক, খারাপ লোক, অর্থনৈতিকভাবে বদ, নৈতিকতার বিরুদ্ধে বদ, চরিত্রের দিকেও বদ। আমি বলবো, এখন সে আছে জীবিত, সে আমার ফেস টু ফেস হলেও আমি তাকে বলিও মাঝে মাঝে। যাক, এর করতে করতে ওই রি-ইঞ্জিনিয়ারিং আসলো, করলো এলগিন সাহেব, সেই রি-ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যেহেতু আমি তার কথা মতো পারচেসে যাই নাই, বলছি যে আমি পারচেসে যাবো না দাদা, আমাকে অন্যভাবে দেন, আমি এটা ভয় পাই, এত টাকা ডিলিংস করতে হবে, নিয়ে যেতে হবে, আমি সফটওয়্যার মাইন্ডের এবং ভীতু টাইপেরও, আমি এটা সাহস করি না তো কিছু টাকা ডিল করা। সে নারায়ণগঞ্জ যেতে হবে, টাকা নিয়ে, ক্যাশ নিয়ে বা চেক নিয়ে, আবার সেখানে পারচেস করতে হবে এককভাবে, কেউ যে সঙ্গে যাবে না, এককভাবে যেতে হবে, ফর্মালিটি হিসেবে 2-3টা কোটেশন তাদের কাছে এনে আবার সেইভাবে আর কি অ্যাকাউন্টস বিল সাপোর্টিং হিসেবে। যাই হোক, এইভাবে হতে হতে সেই রি-ইঞ্জিনিয়ারিং আসলো, আমাকে ওই রি-ইঞ্জিনিয়ারিং করে রিটার্নস করে দিল 2005। যাই হোক, আমি 1 বছর এবং রিটার্নস করে আমাকে পার্মানেন্ট থেকে অব্যাহতি দিল, আমার ফাইনাল পেমেন্ট দিয়ে দিল, আমাকে আবার রিকন্ট্রাক্ট হিসেবে একটা দিল, এবং পজিশন চেঞ্জ। তখন আমাকে পজিশন দিল খুব হাই, বলতে যে ডকুমেন্টেশন অফিসার প্লাস ডাটা অ্যানালাইসিস্ট। বাপরে বাপ, বহুত বড় পজিশন, নামে বড়,
কিন্তু আমাকে স্যালারি দিত না। আবার স্যালারি পার্মানেন্টে যা ছিলাম তার থেকে অনেক কমাই দিছে। 10,500 টাকা আমি পেয়েছি সেই প্রায় 10 বছর 12 বছর কাজ করে, না প্রায় 15-16 বছর কাজ করে, 15 বছর কাজ করে আমি 10,500 আসলো, সেটাই তার খুব গায়ে বাজলো। সে আমাকে সেটাতে কমে 6,500 টাকা করে একটা কন্ট্রাক্ট অফার দিল, যেহেতু আমাকে রিটার্নস করে পুরোপুরি দেয় না। আর যদি রিটার্নস হয়ে আমি যে অফার গ্রহণ করি রিটার্নস, আমি চলে যেতে পারি এইরকম। আর যদি 1 বছরের কন্ট্রাক্ট দিল ওইটা, তাহলে আমি চিন্তা করলাম আমি হঠাৎ এখন চাকরি ছেড়ে দিলে আমি চাকরি না পাওয়া পর্যন্ত আমার চাকরি পেতে সমস্যা হবে। তাই আমি কষ্ট করে কম টাকায় সেই কাজ করেছি, একই ধরনের কাজ করেছি, বরং আরও চাপিয়েছে, 1 বছর থেকেছি। তারপর ঈশ্বরই জোগাড় করে দেয়, ঈশ্বরই সহায় থাকে ভালো ও ন্যায়বান লোকদের। এটাই আমি আমার জীবনে বহুতবার দেখেছি, সেটাই আমি বারবার বলি। যাই এখানে বলতেছি, এখানে যে সংসদ ভবনের ভিতরে অনেকে ঢুকেছে একেবারে ভিতরে। যাক, এটা আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী কন্ট্রোল করা উচিত ছিল, ঢুকতে দেওয়া উচিত ছিল না। কালকে অনেক তারা ঢুকে সমস্ত জিনিস তছনছ করেছে, ভেঙেছে, নিয়ে গেছে একবারে। সংসদ ভবন মানে কি বলবো, এটা কি হয়ে গেল বাংলাদেশ সংসদ ভবন। এবং সাংসদরা যারা ছিল তারা মনে হয় লেখাও আছে, তাই এখানে জোকার ক্লাব, মানে জোকার ছিল আসলে। কি আইন পাশ করতো আইনবিদরা, যে সেই 15 বছরের আক্রোশ তারা এইভাবে মিটালো গতকাল। আজকে ওই সকালে আসছে, অনেকে ভিতরে ঢুকছে, জিনিসপত্র দেখছে, নিচ্ছে। এই অনেকে বাধা দেখতে দেয় নাই, ঢুকছে, অসুবিধা নেই, আমিও যেতে পারি, যে অনেকে গেছে। যাক, এখানে ভিতরে কি দেখবো, সেই ধ্বংসলীলা, সব জিনিসপত্র ভাঙচুর, আসবাবপত্র হইতে অফিসের প্রয়োজনীয় সব ইকুইপমেন্ট, যত কম্পিউটার, প্রিন্টার, ফ্যান, ল্যাপটপ, চেয়ার, টেবিল, অন্যান্য আসবাবপত্র সব কিছু তারা তছনছ করেছে গতকাল, যেটা অনাকাঙ্ক্ষিত, এটা গ্রহণযোগ্য নয়। করেছে দেখছি ওই পাশের সামনের অংশে, আমি এই পাশে আসিনি, সামনের অংশে ছিলাম, ওখানে দেখেছি নাকি নিয়ে গেছে। তারপর ছাত্ররাই আবার তাদের বাধা দিয়েছে এবং এগুলা নিবৃত্তি করেছে, যাতে না নেয় সেভাবে বুঝিয়েছে। এটা আমাদের দেশের সম্পদ, আমাদেরই সম্পদ, আমরা এইভাবে নষ্ট না করে যেন আমরা শান্তভাবে আমাদের বিজয় উল্লাস করি, আনন্দ ফুর্তি করি। কিন্তু কে মানে, তার মধ্যে তো অনেক থাকে দুষ্প্রবৃত্তির লোক, তারাই করেছে, চেষ্টা করেছে। এবং পরে শেষে তারা মাইকিং করেছে, সবাইকে জানিয়েছে। হাজার হাজার লোক এসেছিল গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রী পদত্যাগের পরেই, ঘোষণার পর থেকেই আনন্দ উল্লাসে করতে। যাক, অনেক তখন তারা আবার মাইকিং করেছে, এই ছাত্র সমাজ বা আন্দোলনরত ছাত্ররা, এই কোটা বিরোধী যে আন্দোলন, তারপরে তারা আসলো এক দাবিতে, বা কী বলবো, সমাজ পরিবর্তন, সরকার পরিবর্তন এবং রাষ্ট্রযন্ত্র মেরামত বা রাষ্ট্রযন্ত্রকে তারা ঠিক করার কাজে ব্যস্ত। তারা আসলে সঠিক কাজই করেছে এবং সকলকে নিবৃত্তি করেছে বা বলেছে এগুলো নেওয়া ঠিক হবে না, এটা আমাদেরই সম্পদ, আপনার টাকাই করা হয়েছে, আবার এগুলো করতে হবে, আপনি আমার টাকারই করতে হবে, আমাদের তখন ট্যাক্স দিতে হবে বা অন্যান্য খরচ দিতে হবে। যে ওখানে ভিতরে গণ্ডগোল চলছে বা হইহুল্লা চলছে ভিতরে, সেই কন্ট্রোল নেই। কয়েকজন আর্মি আছে, তারা কী করবে, ভিতরের লোকজন আছে, তারাও তো বাদ, তাদের তুলনায় জনগণের সংখ্যা অনেক, তার ইমোশন। যাক, এইভাবে সেই সময় রিটার্নস করো, আমি সেটাই 1 বছর কষ্ট করেছি অল্প টাকায়, মানে আমাকে 10,500 থেকে 6,500 দিত, ওখানে 4,000 টাকা কম। এবং আমি 1 বছর কষ্ট করে থেকেছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, চেয়েছি। যখন আমি একটা জব পেলাম বা এই হিড হ্যান্ডিক্রাফটসে যখন আমি জানতে পারলাম যে এখানে লোক নেবে, সেইভাবে আমি অ্যাপ্লাই করলাম। আমার ইন্টারভিউ হলো, আমার এক্সপিরিয়েন্স, আমার শিক্ষাগত যোগ্যতা সব কিছু মিলে তখনকার ডিরেক্টর ছিলেন বকুল গমেজ, উনি আমার ডিরেক্ট ইন্টারভিউ নিছে। আমি হয়তো রেফারেন্স হিসেবে আসছি কের মাধ্যমে বা জেনেছি, তার রিকমেন্ডেশনে ছিল আমার অ্যাপ্লিকেশনে। তাই সেটা তো বড় কথা না, যেহেতু আমার বকুল সাহেবের কের রিকমেন্ডেশন সে অ্যাকসেপ্ট করে না বা ভয় নেই, তার অত ই নাই।
যত বড় ডিরেক্টর হোক না কেন, কারণ সে নীতিবান, ন্যায় নীতিবান এবং সেইভাবে সে করেছে। তাই যথাযথ সে করে মূল্যায়ন করে এবং ইসের মাধ্যমে কী বলবো, যথাযথ সে করে পরীক্ষা নিরীক্ষা করে আমার ইন্টারভিউ সে নিয়ে এসছে। তখন সে ছিল তখন ম্যানেজিং ডিরেক্টর জুটওয়ার্সের, এবং আর একজন ছিল হাসনাত হাসনাত সাহ, উনিও নিয়ে এসছে, ইন্টারভিউ নিয়েছে। উনি ছিল ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এবং আরেকজন ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর উনি ছিলেন, এবং আরেকজন ডেপুটি ডিরেক্টর ছিলেন মার্কেটিং আমাদের বাড়তে গীতি বাড়াই, আর উনি ছিলেন ডিরেক্টর বকুল গমেজ। এই বকুল সাহেব এবং হাসনাত সাহেবই আমার ইন্টারভিউ নিচ্ছে এবং আমার সিভি এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মাধ্যমে আমাকে, যেহেতু আমাকে সব ভালো পেয়েছে, যাই ওই পজিশনে শিপিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে। আমি চেষ্টা আমলে ছিলাম এবং ওই অল্প বেতন আমি স্বীকার করে, আমাকে জিজ্ঞেস করে বেতন কত পান বলতে, আমি সেটাই বলেছি যেটা পাই কমেন্টটা 10,500 পেতাম, আমি 6,500 বলেছি ন্যায় হিসাবে। যাক, এইভাবে তো আসলাম সেই অ্যাসিস্ট্যান্ট থেকে। আমি 2009 একবার প্রমোশন পেলাম। তৎকালীন কর্মকর্তারা ম্যানেজমেন্ট, যেহেতু বকুল সাহেব চলে গিয়েছিলাম, নতুনভাবে ডিরেক্টরের বার থেকে 2008 সালে, এবং আমাদের সেবাস্টিয়ান স্যার বর্তমানে যে প্যাকেজ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং পর্দা জুটওয়ার্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, তিনি তৎকালীন আবার ডেপুটি ডিরেক্টর, উনি ছিলেন হেড অফিসে ফিনান্স ম্যানেজার বা ফিনান্সের বড় কর্মকর্তা। ওনাকে আবার এখানে ডেপুটি ডিরেক্টর করে পাঠানো হলো, যেহেতু বকুল সাহেব উনি মর্স ওনাকে ট্রান্সফার করলো, হাসনাত সাহেবকে ওনাকে অন্য জায়গায় চলে গেলেন বিভিন্ন হয়তো কোনো একটা কারণে বা ম্যানেজমেন্টের ইচ্ছে। তাই আমি আমার সমস্ত পারফরমেন্স দেখে উনি এসে যখন এই বর্তমান ক্যাথিসের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সেবাস্টিয়ান স্যার এবং আমাদের জুটওয়ার্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে তিনি আমাকে প্রমোশন দিলেন। যদিও ম্যাডাম আমার অনেক পরিচিত, আগে থেকে চেনে জানে, বা অনেকেই আমাকে বলে আত্মীয়, তা আমি তার বৌদি, সে আমার বৌদি, এইভাবে প্রসারিত অনেকেই, কিন্তু সে আমাকে সেরকম করে নাই, যেহেতু লোকে কিছু বলবে এই জন্য হয়তো সে সাহস করে নাই বা কিছু করে নাই, অন্যদের করছে। তাই সেই সেবাস্টিয়ান সাহেবই আমাকে প্রমোশন দিচ্ছে, দেখেছে আমার কাজকর্ম। আমি 2006 ঢুকেছি, উনি 8 বা 9 এসে আমাকে একটা প্রমোশন দিল অফিসার র্যাঙ্কে, অফিসার হিসেবে এক্সপোর্ট আর কি। যাক, এইভাবে করতে করতে আমার পারফরমেন্সের জন্য অনেক বাধাবিঘ্ন এর মধ্যেও আছে। শত্রু সব জায়গায় থাকে, দুষ্টু চক্র সব সংস্থায় থাকে, তার চেষ্টা করে অন্য ভালো লোকদেরকে মানে ক্ষতি করতে, তার ঘাড়ে পা দিয়ে তাদের প্রমোশন নিতে। সেটাও ওখানে দেখেছি বাংলাদেশে বা হিন্দি হ্যান্ডিক্রাফটসে, এখানেও জুটওয়ার্সে এসে দেখলাম। আগে ছিল না হয়তো, কিন্তু পরবর্তীতে বেশ কয়েকজন নতুন জয়েন করলো, তাদের মধ্যে সেই দেখেছি। এখনও তারা বর্তমান আছে, করতে চেষ্টা করছে। তবু আমি ঈশ্বরের উপর নির্ভর দিয়ে আমি সেই অল্প বেতনে কাজ করলাম, তারপরেও ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আমার আমি ঈশ্বরের ইচ্ছায় মোটামুটি পড়াশোনা করেছে, এগিয়ে আছে। আমি কষ্ট করে সব কিছু করেছি, ন্যায়নীতি ছিলাম, আছে কর্মে প্লিজড হয়ে আমাকে সেই 2009 প্রমোশন দিল, এবং পরবর্তীতে আমার 2বার এক্সট্রা ইনক্রিমেন্ট দিয়েছে আমার কাজকর্মে, কিন্তু প্রমোশন দিতে পারে না। শেষে ম্যাডাম 2019 সালে আমাকে আর একটা প্রমোশন দিয়ে, তখন ছিলাম জুনিয়র অফিসার, তারপরে অফিসার করলো 2009, অর্থাৎ আরও 10 বছর পরে 2019 সালে। এইভাবে আমার জীবন। এরপরে আমি 19 সাল থেকে এই পর্যন্ত 2024-এর 1 তারিখ থেকে আমাকে সেই শিপিং চালাতাম ইনচার্জ হিসেবে, শিপিং অফিসার হিসেবে। ওখান থেকে ম্যানেজমেন্ট তাদের প্রয়োজনে, যেহেতু প্যাকিং অফিসার চলে গিয়েছেন, রিটায়ার্ড হয়েছেন, 2 বছর তাকে কন্ট্রাক্ট রাখার পর আর রাখা সম্ভব নয়, অন্যকে দেওয়ার আর মতো সেই কেউ ছিল না, আমাকে বলেছে। তাই আমাকে প্রস্তাব দিল, বা আমিও প্রথমে ডিনাই করছি, কিন্তু বললো যে আর বিকল্প নাই, আপনার স্যার আর কেউ ওখানে দেওয়ার নাই, ওটাও দেখতে হবে আমাদের। এইভাবে আমি সেখানে 2024 সালের জানুয়ারি থেকে প্যাকিং অফিসার হিসেবে কাজ করে আসছি। তো নতুন আমার জন্য, কিন্তু আমি কাজ বুঝতে পারতেছি, বা আরও ধারণা ছিল, যেহেতু আমি শিপিং চালিয়েছি, শিপিং আর প্যাকিং রিলেটেড ডকুমেন্টসও, প্যাকিং ডকুমেন্টস লাগে শিপিংয়ে,
শিপিং তো শিপিংয়ের ডকুমেন্টস ইনভয়েস করতে হয়, অন্যান্য এক্সপোর্ট ডকুমেন্টস, ব্যাংকিং ডকুমেন্টস, কাস্টম ডকুমেন্টস, আফটার শিপমেন্ট, প্রি শিপমেন্ট, সমস্ত ডকুমেন্টস কী কী লাগে আমার জানা। ওই সূত্রে প্যাকিং লিস্ট লাগে, প্যাকিং লিস্টে কীভাবে করে তারা, তাহলে ধারণা আছে, যার জন্য আমি আমার ডিপার্টমেন্ট থেকেই আমায় মোটামুটি অন্যান্য সেকশনে কাজ আমি জেনে। কেন বলতেছি, কারণ আমি সব ধরনের কাজ করে আসছি আগে, সব ধরনের কোনো কাজে করতে ভয় পাইনি, তাই আমি যে কোনো কাজ দিলে করতে ভয় পাই না। কারণ ঈশ্বর তো জ্ঞান বুদ্ধি সামান্য কিছু দিয়েছে, সেটা খাটিয়ে কিছু শেখা যায়, করা যায়, ইচ্ছা থাকলে উপায় হয়। সেই মঞ্চে আমি বিশ্বাসী, সেটাই আমি করেছি, তাই চালিয়ে যাচ্ছি ভালোভাবেই, সবার সহযোগিতায় বা অনেকের বিরোধিতায়, অনেকের সহযোগিতায় এবং বেশ কিছু কয়েকজনের বিরোধিতাও এখনও আছে আমার উপর, মানে আমার ঘাড়ে পাড়া দিয়ে তারা প্রমোশন নেবে, অনেক বিভিন্ন করেছে, চেষ্টা করেছে, অপচেষ্টা, কারণ সফল হয় না। কারণ এটাই তো বাস্তবতা, কেউ অন্যায়, অবিচার, অসত্য কোনোদিন জয় হয় না, সত্য ন্যায়ের জয় হয়। শেষ পর্যন্ত আমার উপর অনেক স্টিম রোলার চালাতে চেষ্টা করেছিল। আমি অনেক অসুস্থ ছিলাম গত বছর থেকে বিভিন্ন একটা কারণে, সেটা আমি বলতে চাই না, যারা জানে বসে, ঠিক আছে, ঈশ্বরের উপর আমি ছেড়ে দিয়েছি। ঈশ্বর তো আমাকে ভালোই রেখেছে। হয়তো আমি করোনায় অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, বাঁচার কথা ছিল না। আমার 2017 সালে বাইপাস অপারেশন হয়েছে, তবু ঈশ্বর বাঁচিয়ে রেখে যায় না কিসের জন্য। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমি অন্যায় কাজ করি না, অন্যায় সাপোর্টও দিই না, অন্যায় লিপ্ত নাই। আমার সামান্য যে কষ্টে অর্জিত টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে আমাদের করি এবং অন্যদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। ঈশ্বর সেই পরিপ্রেক্ষিতে আমাকে করোনার সময় বাঁচিয়েছে। শুধু আমার না, আমার টাকা পয়সা ছিল না, স্কোয়ারে আইসিইউতে প্রায় 15-16 দিন সেই মারাত্মক করোনা আঘাতপ্রাপ্ত আক্রান্ত হয়ে, কারণ আমার লাংস পুরো এফেক্ট, নিউমোনিয়া হয়ে গেছিলো। আমার বাইপাস অপারেশন, ডায়াবেটিস আছে, ডাক্তাররা বলেছে খুব সিরিয়াস অবস্থা, অক্সিজেন লেভেল খুব কমে গেছিলো, শ্বাসকষ্ট বেড়ে গেছিলো, তাই আমাকে আইসিইউতে রেখে চিকিৎসা করছিল। তারপর আরও বিভিন্ন উপসর্গ দেখা দিল, আমার ডায়রিয়া শুরু হলো। ডাক্তাররা বললো যে আর কিছু করার নাই, আমরা আশা ছেড়ে দিচ্ছি, বা তেমন আশা নাই, তেমন আপনারা আল্লাহ করেন, সৃষ্টিকর্তা কিছু, তাই তার অনুসারে হবে, সেইভাবেই হলো। যাক, সেভাবে বেঁচে গেলাম। আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং আমার ওয়াইফের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারা এই টাকা পয়সা দিয়ে সাপোর্ট করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে। সেই সময় বিভিন্নভাবে সাপোর্টে, প্রার্থনায়, তাদের সহযোগিতায় আমি ট্রিটমেন্ট করেছি, যেহেতু আমার তেমন ট্রিটমেন্ট নাই, এবং অফিস থেকে যেহেতু আমার বাইপাসের সময় সাপোর্ট দিয়েছে আর দিতে পারে না নিয়ম অনুসারে, তাই তারপরেও অফিস লোন হিসেবে দিয়েছে বা প্রভিডেন্ট ফান্ডের অ্যাগেনস্টে লোন হিসেবে দিয়েছে, সেটা দিয়ে সেই ট্রিটমেন্ট চলেছে। এবং অন্যান্য সেই বললাম আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং আমার ওয়াইফের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারা এই টাকা দিয়েছিল। এটা আমার খবর জেনে আমার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করে তারাই ব্যবস্থা করেছে যে, এবং ঈশ্বরের আশীর্বাদে আমি খারাপ অবস্থা থেকে মোটামুটি একটু উন্নতি হলাম। তখন আমি আমাকে নর্মাল থেকে আইসিইউ থেকে নর্মাল বেডে নিয়ে গেল। ওখানে কোনো সেই 13 দিন থাকার পরে, নর্মাল বেডে 3 দিন থাকার পরে আমি তো ভালো হয়ে বাড়ি ফিরে আসছি। এই যে ঈশ্বরের আশীর্বাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সকলকেই, আমাকে যারা সাহায্য করছে। পরবর্তীতে আমি তাদের সবার সঙ্গে ধন্যবাদ দিচ্ছি যে যোগাযোগ করেছি এবং টাকা দিব করে, তারা বলেছে না, তোমাকে যে টাকা পয়সা আমরা দিয়েছি ট্রিটমেন্ট কিন্তু আমার পাওয়ার জন্য নয়, তুমি যে সুস্থ হয়ে সম্পূর্ণভাবে ফিরে এসেছো সেটাই আমাদের বড় পাওনা। কারণ তোমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, কেউ এখনও পড়াশোনা শেষ করে না, সেই পর্যায়ে তোমাদের সাপোর্ট দেওয়া দরকার, সেটাই করেছি। যাক, এই ছিল আজকে এই যে সূত্রপাত, যে অন্যায় অবিচার বিরুদ্ধে যে সংগ্রাম করেছে ছাত্র সমাজ, তারা মানে সেই ন্যায্য দাবিটা আদায় করেছে। তারপরে তাদের আগ দফা যেহেতু তারা দেখেছে অনেক কিছু, তাই তারা বিশ্বাস করতে পারে না, যার জন্য তারা এই যে সফলতা আসলো, মানুষ আনন্দ উল্লাস করছে, দেখতে আসছে, দেখছে। ঠিক আছে, এখানে তবে রাখি, সবাইকে শুভেচ্ছা জানাই। এই সংসদ ভবন, এটা সংসদ ভবন, আর এটা গণভবন, যেখানে প্রধানমন্ত্রী থাকে। পরবর্তীতে আমি একটু গণভবনে যাব, সেখানের পরিস্থিতি দেখতে চাই। অন্যদিন তো আসা হয়নি, তাই একটু দেখে আসি, দেখি কী অবস্থা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখি পরবর্তী অংশ যদি ভিডিও করতে পারি, দেখা যাচ্ছে।